আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা আলোচনা করব পি ভ্যালু, দ্য ANOVA table and the determination of null hypothesis accepted or rejected based on the p value and f ratio. Let's discuss. লাস্ট ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কিভাবে নাল হাইপোথিসিসকে রিজেক্ট করতে হয় বাই ইউজিং কনফিডেন্স ইন্টারভাল অ্যান্ড টেস্ট অফ সিগনিফিক্যান্স অ্যাপ্রোচ। একই সাথে আমরা দেখেছিলাম যে একটা অতিরিক্ত অ্যাপ্রোচ যেটা ছিল 2 - t রুল অফ থাম্ব। যদি নাল হাইপোথিসিস 0 হয়, আলফার মান 5% হয় এবং আমার ডিগ্রিস অফ ফ্রিডম 20 বা তার চেয়ে বেশি হয়, সেক্ষেত্রে আমরা যদি টি ভ্যালু 2 অথবা তার চেয়ে বেশি পাই, তাহলে আমরা সরাসরি বলে দিতে পারি আমাদের নাল হাইপোথিসিস রিজেক্টেড। আমরা নাল হাইপোথিসিস রিজেক্ট করতে চাই এই জন্য যে আমরা জানি যে ফার্স্ট নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করার নাম হলো টাইপ 2 এরর, যেটা অনেক সিভিয়ার। সো another way of determining that a null hypothesis is rejected or accepted, which is called the exact level of significance or the p value। অর্থাৎ আমরা পি ভ্যালু ব্যবহার করেও সরাসরি বলতে পারি যে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট না রিজেক্ট। সেই ক্ষেত্রে আমরা আমাদের অ্যাসোসিয়েট টেস্ট অফ সিগনিফিক্যান্স অর্থাৎ টি টেস্ট অথবা অ্যাপ টেস্ট যেটাই হোক না কেন, অ্যাসোসিয়েট টেস্ট অফ সিগনিফিক্যান্স এর ক্যালকুলেটেড ভ্যালুর সাপেক্ষে আমরা পি ভ্যালুকে জাস্টিফাই করি। যদি পি ভ্যালুর মান ম্যাক্সিমাম 10%-এর কম হয়, তাহলে আমরা বলি নাল হাইপোথিসিস রিজেক্টেড। আর ম্যাক্সিমাম 10%-এর যদি বেশি হয়ে যায়, তাহলে আমরা নাল হাইপোথিসিসকে অ্যাকসেপ্ট করি। সো পি ভ্যালুর মান যত কম হবে 10%-এর, ততই নাল হাইপোথিসিস রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে অনেক বেশি। যেমন যদি পি ভ্যালুর মান 5%-এর কম হয়, তাহলে আমরা বলবো নাল হাইপোথিসিস 5% লেভেলের সিগনিফিক্যান্স। পি ভ্যালু যদি 1%-এরও কম হয়, সেক্ষেত্রে আমরা বলি নাল হাইপোথিসিস 1% লেভেল অফ সিগনিফিক্যান্সে বা 1% লেভেলের সিগনিফিক্যান্স। আর সেক্ষেত্রে আমাদের পি ভ্যালুটা আমরা ক্যালকুলেট পি ভ্যালু দেখে সেই অনুযায়ী আমরা ডিটারমাইন করার চেষ্টা করি। আমি এখন দেখিয়ে দিব আমরা কিভাবে পি ভ্যালু বের করি। একটা কথা মনে রাখতে হবে, পি ভ্যালুটা একদম এক্স্যাক্টলি আমরা পেতে পারি না। অনেক সময় আমরা পি ভ্যালুর উপর পাওয়ার জন্য ডিপেন্ড করি সফটওয়্যারের উপরে। স্ট্যাটিস্টিক্যাল যে সফটওয়্যারগুলো আছে, ইভিউস, স্ট্যাটা বা আদার্স সফটওয়্যার যেগুলো আছে, সেগুলোতে যখন আমরা একটা রিগ্রেশন রান করি, ওখানে আমাদের পি ভ্যালু অটোমেটেড ওয়েতে দিয়ে দেয়। আর আমরা ম্যানুয়ালি যখন আমরা পি ভ্যালু বের করি, আমরা জাস্ট দেখি যে আমাদের ওই লেভেল অফ বা টেস্ট অফ সিগনিফিক্যান্স বা রেজাল্টে আসলে পি ভ্যালুটা কত পার্সেন্টের নিচে বা কত পার্সেন্টের নিচে হতে পারে। সেটা কিভাবে হতে পারে আমি দেখাচ্ছি। তো আগের এক্সাম্পল থেকে আমরা আমাদের ডিগ্রিস অফ ফ্রিডম 8 এবং টি ক্যালকুলেটেড যেটা ক্যালকুলেশন করেছিলাম আমরা 5.8, এই ভ্যালুগুলো নিয়ে আসলাম এবং এই সাপেক্ষে আমাদের টি ডিস্ট্রিবিউশন টেবিল থেকে আমরা প্রবাবিলিটি পি ভ্যালু বের করার চেষ্টা করব। খেয়াল করেন, আমি একটা লম্বা অ্যারো টেনেছি ডিগ্রিস অফ ফ্রিডম কলামে, যেখানে আমাদের ডিগ্রিস অফ ফ্রিডম 8কে ইন্ডিকেট করছে। এই ডিগ্রিস অফ ফ্রিডম 8-এ আমাদের ম্যাক্সিমাম টি ক্যালকুলেটেড বা টি টেবুলেটেড ভ্যালু হলো 4.5। তার মানে দেখেন আপনি একদম, আমরা যদি এই ডিগ্রিস অফ ফ্রিডম বরাবর ধরে হাঁটতে থাকি, তাহলে আমাদের টি টেবুলেটেড ভ্যালুগুলোর সাথে প্রবাবিলিটির সম্পর্কটা কেমন খেয়াল করেন। যখন আমাদের টি টেবুলেটেড ভ্যালু ছিল 0.7, তখন আমাদের প্রবাবিলিটি ছিল 25%। টি টেবুলেটেড ভ্যালু যখন 1.3, তখন আমাদের প্রবাবিলিটি হলো 10%। টি টেবুলেটেড ভ্যালু যখন আমাদের 1.86, তখন আমাদের প্রবাবিলিটি ছিল 5%। টি টেবুলেটেড ভ্যালু যখন আমাদের 2.3, তখন প্রবাবিলিটি হলো 2.5%। টি টেবুলেটেড ভ্যালু যখন 2.89, তখন আমাদের প্রবাবিলিটি হলো 1%। টি টেবুলেটেড ভ্যালু যখন 3.35, তখন আমাদের প্রবাবিলিটি হলো 0.5%। টি টেবুলেটেড ভ্যালু যখন 4.5, তখন আমাদের প্রবাবিলিটি হলো 0.1%। তার মানে 1%-এর অনেক কম, 0.1%। আমরা যে মোটা যে অ্যারোটা আছে, একটু থিক অ্যারো, সেই অ্যারো দিয়ে আমরা দেখছি। তার মানে আমাদের ম্যাক্সিমাম টি ভ্যালু 4.5-এ আমাদের প্রবাবিলিটি 0.1%। তাহলে যদি আমাদের টি ভ্যালু আরও বাড়তে থাকে, অর্থাৎ 4.5 থেকে 5.8 পর্যন্ত যেতে থাকে, তাহলে আমাদের প্রবাবিলিটির মান আরও অনেক কমবে। মনে রাখা দরকার, টি ভ্যালু যত বাড়তে থাকে প্রবাবিলিটি তত কমতে থাকে। তাহলে এখানে আমাদের অ্যাকর্ডিং টু দ্য টেবিল আমাদের টি ভ্যালু হলো 4.5, যেখানে আমাদের প্রবাবিলিটি হলো 0.1%, যেটা 1%-এর অনেক কম। যদি আমাদের টি ভ্যালু আরও বাড়তো, 5.8 হতো, তাহলে প্রবাবিলিটি আরও অনেক কমে যেত।
সেই ক্ষেত্রে আমরা নির্দ্বিধায় বলতে পারি যেহেতু আমাদের প্রবাবিলিটি ভ্যালু 1%-এর অনেক কম, সেহেতু আমাদের নাল হাইপোথিসিস নির্দ্বিধায় আমরা বলতে পারি রিজেক্টেড। কারণ আমি আগেই বলেছি প্রবাবিলিটি ভ্যালু যত কমবে নাল হাইপোথিসিস রিজেক্ট হওয়ার সম্ভাবনা তত বাড়বে। যেহেতু পি ভ্যালু 10% পর্যন্ত আমরা অ্যালাউ করি, যেহেতু 10%-এর নিচে আসলেই আমরা বলি যে আমাদের নাল হাইপোথিসিস রিজেক্ট। এখানে আমাদের প্রবাবিলিটি 10%, 5% এবং 1% কেন, তার চেয়ে অনেক কম আসছে, সুতরাং আমরা নির্দ্বিধায় বলতে পারি যে আমাদের নাল হাইপোথিসিস রিজেক্টেড। মনে রাখবেন যদি পি প্রবাবিলিটি ভ্যালু 10%-এর বেশি হয় তাহলে আমরা নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করে ফেলি। আর যদি আমি আলফার মান 5% ধরি, এটা ডিপেন্ড করে আলফার মান আমি কত পার্সেন্ট ধরলাম। আলফার মান যদি আমি 5% ধরি তাহলে প্রবাবিলিটি ভ্যালু 5%-এর নিচে আসলে আমরা নাল হাইপোথিসিস রিজেক্ট করবো। আলফার মান যদি আমরা 10% ধরি তাহলে প্রবাবিলিটির ভ্যালু 10%-এর নিচে আসলে আমরা নাল হাইপোথিসিস রিজেক্ট করবো। যদি আলফার মান আমরা 1% ধরি তাহলে প্রবাবিলিটির ভ্যালু 1%-এর নিচে আসলে আমরা নাল হাইপোথিসিস রিজেক্ট করবো। যেহেতু আমরা আলফার মান 1%-এর নিচে ধরি না এবং আলফার মান 1%-এর নিচে না ধরার কারণে প্রবাবিলিটির ভ্যালু যদি 1%-এর নিচে আসে তাহলে আমরা নির্দ্বিধায় আমরা নাল হাইপোথিসিসকে রিজেক্ট করে ফেলি। আরেকটা ওয়ে আছে যে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট অথবা রিজেক্ট করার জন্য, সেটাকে আমরা বলি অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স বা অ্যানোভা টেবিল বা অ্যানোভা। অ্যানালাইসিস অফ ভেরিয়েন্সকে আমরা সংক্ষেপে বলি অ্যানোভা, এবং যেটা টেবিলের মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করি সেটাকে বলি অ্যানোভা টেবিল। সো অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স আমরা দেখেন এখানে আপনারা আগে আমরা আলোচনা করেছিলাম ইএসএস, আরএসএস, টিএসএস, তিনটা জিনিস এখানে প্রয়োজন হয়। ইএসএস তো আমরা জানি এক্সপ্লেন সাম অফ স্কোয়ার, আরএসএস হলো রেসিডুয়াল সাম অফ স্কোয়ারস, টিএসএস হলো টোটাল সাম অফ স্কোয়ারস। এখানে দেখেন ইএসএস সমান সমান আমাদের দেওয়া আছে সামেশন ওয়াই হ্যাড আই স্কোয়ার, যেটা আমরা সমান সমান ধরি বেটা হেড টু স্কোয়ার সামেশন এক্স আই স্কোয়ারের সমতুল্য, যেটা আমরা আগের ক্লাসগুলোতে দেখে এসেছি। আর আরএসএস হলো রেসিডুয়াল সাম অফ স্কোয়ার, তার মানে রেসিডুয়াল সাম অফ স্কোয়ার হলো সামেশন ইউ হ্যাড আই স্কোয়ার, আর টোটাল সাম অফ স্কোয়ার হলো ওয়াই আই সামেশন ওয়াই আই স্কোয়ার, যেটা টোটাল সাম অফ স্কোয়ার, অর্থাৎ টোটাল সাম অফ স্কোয়ার ইজ ইকুয়ালস টু ই রেসিডুয়াল সাম অফ স্কোয়ার প্লাস এক্সপ্লেন সাম অফ স্কোয়ার। সো আমরা এই ইএসএস টিএসএস ফার্স্ট কলামে আমরা প্রথমে ইএসএস বসালাম, দেন আরএসএস বসালাম, দেন টিএসএস বসালাম, খেয়াল করেন। দেন পরের কলামে আমরা অ্যানোভা টেবিলের পরের কলামে আমরা দেবো ডিগ্রিস অফ ফ্রিডম। মনে রাখতে হবে সিম্পল রিগ্রেশনের ক্ষেত্রে ডিগ্রিস অফ ফ্রিডম ফর ইএসএস হলো 1, সিম্পল রিগ্রেশনের ক্ষেত্রে ইএসএস এর ডিগ্রিস অফ ফ্রিডম হলো 1, আর আরএসএস এর ডিগ্রিস অফ ফ্রিডম হলো n-2। n মানে হলো স্যাম্পল সাইজ, আর 2 আমরা এখান থেকে বিয়োগ করে যা আসে তাই। স্যাম্পল সাইজ যদি 20 হয় তাহলে ডিগ্রিস অফ ফ্রিডম হবে 18, স্যাম্পল সাইজ যদি 19 হয় ডিগ্রিস অফ ফ্রিডম হবে 17, তার মানে n-2। আর টিএসএস এর ডিগ্রিস অফ ফ্রিডম হলো n-1। ফর সিম্পল রিগ্রেশন ফাংশন বা টু ভেরিয়েবল রিগ্রেশন ফাংশনের ক্ষেত্রে টিএসএস এর ডিগ্রিস অফ ফ্রিডম হলো n-1, কারণ আমরা যখন মিন বের করতে যাই আমরা একটা ডিগ্রিস অফ ফ্রিডম লুজ করি। তো সেকেন্ড কলাম চলে গেল। দেন থার্ড কলামে আমাদের আসছে এমএসএস। এমএসএস হলো ইএসএস ডিভাইডেড বাই ইএসএস এর ডিগ্রিস অফ ফ্রিডম, তার মানে ইএসএস ডিভাইডেড বাই ডিগ্রিস অফ ফ্রিডম। ইএসএস হলো সামেশন ওয়াই হ্যাড আই স্কোয়ার আর ডিগ্রিস অফ ফ্রিডম হলো 1, অথবা ইএসএস হলো সামেশন ওয়াই হ্যাড আই স্কোয়ারের না লিখে আমরা লিখতে পারি বেটা হেড টু স্কোয়ার সামেশন এক্স আই স্কোয়ার, আর ডিগ্রিস অফ ফ্রিডম হলো 1 দিয়ে যদি আমি বেটা হেড স্কোয়ার সামেশন এক্স আই স্কোয়ারকে ভাগ করি তাহলে আমাদের চলে আসে ওই বেটা হেড স্কোয়ার সামেশন এক্স আই স্কোয়ার। আর আরএসএস এর এমএসএস হলো আরএসএস এর ভ্যালু ডিভাইডেড বাই ডিগ্রিস অফ ফ্রিডম। আরএসএস হলো সামেশন ইউ হ্যাড আই স্কোয়ার ডিভাইডেড বাই ডিগ্রিস অফ ফ্রিডম হলো n-2। যদি আমরা এটা ব্যবহার করি তাহলে সামেশন ইউ হ্যাড আই স্কোয়ার ডিভাইডেড বাই n-2, এটা সমান সমান আমাদের সিগমা হ্যাড স্কোয়ার, এটা আমরা আগে দেখেছিলাম। সো আমরা এমএসএস কীভাবে বের করছি? এমএসএস বের করছি ইএসএস এর এমএসএস হবে ইএসএস ডিভাইডেড বাই ইএসএস এর ডিগ্রিস অফ ফ্রিডম, আর আরএসএস এর এমএসএস হবে আরএসএস ডিভাইডেড বাই আরএসএস এর ডিগ্রিস অফ ফ্রিডম। দেখেন আমরা থার্ড কলাম এটা দেখছি। ফাইনালি আমরা দেখেন নিচে অ্যাপ ভ্যালু ক্যালকুলেট করেছি। অ্যাপ ভ্যালু ক্যালকুলেট করার নিয়ম হলো এমএসএস ফর ইএসএস, আর এর সাথে ভাগফল হলো ভাগ করতে হবে এমএসএস অফ আরএসএস, তার মানে এমএসএস অফ ইএসএস ডিভাইডেড বাই এমএসএস অফ আরএসএস। আমরা দেখেন আমাদের অ্যানোভা টেবিলের থার্ড কলামে এমএসএস ফর ইএসএস ছিল
সামি বেটা টু স্কোয়ার সামিশন এক্স আই স্কোয়ার, আর এমএসএস বাই আরএসএস, এমএসএস অফ আরএসএস ছিল সামিশন ইউ হ্যাড আই স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস টু, যেটা সমান সমান সিগমা আর স্কোয়ার লিখেছিলাম, আমরা ওই ভ্যালুগুলো এখানে বসিয়ে দিলাম। আপনার যখন ক্যালকুলেশন করবেন তখন আপনার এই মানগুলো হয়তো আপনাদের ক্যালকুলেশনে চলে আসবে, অথবা আপনাদের ইলাস্ট্রেটিভ এক্সাম্পল যখন করাবো তখন ইলাস্ট্রেটিভ এক্সাম্পলে ইএসএস আরএসএস এগুলো মান দেওয়া থাকবে, ডিগ্রিজ অফ ফ্রিডম তো আমরা বের করে নিতেই পারবো। তখন আমরা যদি এই এমএসএস অফ ইএসএস বসিয়ে দিই এবং এমএসএস অফ আরএসএস বসিয়ে দিয়ে দুইটাকে ভাগ করি, তাহলে আমরা এফ ভ্যালু, যেটা এফ ক্যালকুলেশন বা এফ রেশিও হিসেবে আমরা পেয়ে যাব। এখানে আমরা একটা ইলাস্ট্রেটিভ এক্সাম্পল দেখছি যেখানে ইএসএস এর মান, আরএসএস এর মান, টিএসএস এর মান দেওয়া আছে এবং ডিগ্রিস অফ ফ্রিডমও দেওয়া আছে। ডিগ্রিস অফ ফ্রিডম দেওয়া আছে মানে আমাদের স্যাম্পল সাইজ 10 ছিল, সেখানে আমাদের ইএসএস এর ডিগ্রিস অফ ফ্রিডম যেহেতু সিম্পল রিগ্রেশনের ক্ষেত্রে ফিক্সড 1, সেটা থেকেই যাবে। আরএসএস এর মান ডিগ্রিস অফ ফ্রিডম হবে n-2, যেহেতু স্যাম্পল সাইজ n সমান সমান 10 ছিল, 10 - 2 সমান সমান 8। আর টিএসএস এর ডিগ্রিস অফ ফ্রিডম হলো n-1, যেহেতু আমাদের স্যাম্পল ছিল 10, 10 - 1 সমান সমান হলো 9। সো আমাদের দেখেন ইএসএস দেওয়া আছে 8552.73 এবং এটা ডিগ্রিস অফ ফ্রিডম দিয়ে ভাগ করলে আমাদের এমএসএস ফর ইএসএস আসবে 8552.73, আর আরএসএস এর ভ্যালু দেওয়া আছে 337.27। এটাকে আমরা যদি এর ডিগ্রিস অফ ফ্রিডম 8 দিয়ে ভাগ করি তাহলে আমাদের এমএসএস ফর আরএসএস আসবে 42.159। তাহলে এখন যদি আমরা এফ ভ্যালু ক্যালকুলেট করি, এফ ভ্যালু হলো এমএসএস ফর ইএসএস যেটা 8552.73 ডিভাইডেড বাই এমএসএস ফর আরএসএস যেটা হলো 42.159, ভাগ করলে আমাদের এফ রেশিও বের হয়ে আসে 202.87, অর্থাৎ 202.87, যেটা আমাদের এফ রেশিও বা এফ ক্যালকুলেটেড ভ্যালু। এখানে এফ ভ্যালু বের করে অথবা এফ ভ্যালুর সাপেক্ষে পি ভ্যালু বের করে আমরা ডিসিশন নিতে পারি নাল হাইপোথিসিস রিজেক্ট না অ্যাকসেপ্ট। সো আমরা কিভাবে এফ ভ্যালু টেবিল থেকে বের করব? আমরা এফ রেশিও তো ক্যালকুলেট করলাম অ্যানোভা টেবিল থেকে। আমরা এফ ভ্যালু কীভাবে অ্যাপেন্ডিক্সের D.3, আপনারা দেখবেন অ্যাপেন্ডিক্সের D.3 এফ ডিস্ট্রিবিউশন টেবিল থেকে এফ ভ্যালু কীভাবে বের করব আমি এটা দেখিয়ে দিচ্ছি। খেয়াল করেন এখানে দুইটা ডিগ্রিস অফ ফ্রিডম আছে ওই টেবিলে দেখবেন, একটা হলো ডিগ্রিস অফ ফ্রিডম ফর ডিনোমিনেটর, ডিগ্রিস অফ ফ্রিডম ফর ডিনোমিনেটর, আরেকটা আছে ডিগ্রিস অফ ফ্রিডম ফর নিউমারেটর। ডিগ্রিস অফ ফ্রিডম ফর ডিনোমিনেটর এটা কলামে দেখানো হচ্ছে, আর ডিগ্রিস অফ ফ্রিডম ফর নিউমারেটর এটা রোতে দেখানো হচ্ছে। ডিগ্রিস অফ ফ্রিডম ডিনোমিনেটরের মূলত আরএসএস এর ডিগ্রিস অফ ফ্রিডম, মনে রাখবেন ডিগ্রিস অফ ফ্রিডমের ডিনোমিনেটর মূলত আরএসএস এর ডিগ্রিস অফ ফ্রিডম, আর ডিগ্রিস অফ ফ্রিডম নিউমারেটরের ডিগ্রিস অফ ফ্রিডম হলো ইএসএস এর ডিগ্রিস অফ ফ্রিডম। এখন আমাদের ইএসএস এর ডিগ্রিস অফ ফ্রিডম ছিল আমাদের এক্সাম্পলে 1। সো 1 আমি অ্যারোটা দেখেন একটু অ্যাঙ্গেল করে দিয়েছি প্রথম রোতে, অ্যাঙ্গেল করে 1 ডিগ্রিস অফ ফ্রিডম, আর আরএসএস এর ডিগ্রিস অফ ফ্রিডম আমাদের ছিল 8, যেটাকে আমি বড় করে রো দিয়েছি, বড় করে অ্যারো দিয়েছি দেখেন এই অ্যারোতে। এখন খেয়াল করেন 1 ডিগ্রিস অফ ফ্রিডম এবং 8 ডিগ্রিস অফ ফ্রিডমে আমাদের প্রবাবিলিটির ভ্যালু, এখানে সব ধরনের প্রবাবিলিটি দিয়ে দিচ্ছে এরা 1%, 5%, 10%, 25%। আমরা যেহেতু আমাদের আলফার মান লেভেল অফ সিগনিফিকেন্স 5% ধরি সাধারণত, তাহলে আমরা 5% এই ভ্যালুটা নিব। যদি আমাদের 5% হয় লেভেল অফ সিগনিফিকেন্সে, সেই ক্ষেত্রে আমাদের এফ টেবুলেটেড ভ্যালু হবে 5.32, এফ টেবুলেটেড ভ্যালু হবে 5.32। এই প্রবাবিলিটি 5%-এ দেখেন এফ টেবুলেটেড ভ্যালু হবে 5.32। আর যদি আমরা 1% লেভেল অফ সিগনিফিকেন্স নেই তাহলে আমাদের এফ টেবুলেটেড ভ্যালু হবে 11.3। যদি আমরা 10% লেভেল অফ সিগনিফিকেন্স নেই তাহলে আমাদের এফ টেবুলেটেড ভ্যালু হবে 3.46। আমরা যদি 25% লেভেল অফ সিগনিফিকেন্স নেই তাহলে আমাদের এফ টেবুলেটেড ভ্যালু হবে 1.54। তাহলে দেখেন আমাদের ডিনোমিনেটরে 8 ডিগ্রিস অফ ফ্রিডম এবং নিউমারেটরে 1 ডিগ্রিস অফ ফ্রিডমে আমাদের ম্যাক্সিমাম এফ টেবুলেটেড ভ্যালু হলো 11.3, আর এখানে আমরা 11.3 তাও সেটা 1% লেভেল অফ বা প্রবাবিলিটিতে আমরা পাই। তাহলে যদি আমাদের এফ ভ্যালু 202 হয়, যেটা আমরা ক্যালকুলেট করলাম,
সেটা যদি হয় তাহলে আমাদের প্রবাবিলিটির ভ্যালু আরও অনেক কমে যাবে, কারণ আমরা আগে টি ভ্যালুর ক্ষেত্রেও বলেছিলাম যে আমাদের টি ভ্যালু যত বাড়তে থাকে প্রবাবিলিটি তত কমতে থাকবে। আর এখানেও আমরা বলছি যে আমাদের এফ ভ্যালু যত বাড়তে থাকবে প্রবাবিলিটি তত কমতে থাকবে। তাহলে আমরা দুইটা ওয়েতে ডিসিশন নিতে পারি। একটা হলো যে আমাদের লেভেল অফ সিগনিফিকেন্স অনুযায়ী আমরা অ্যাপ ভ্যালু নিতে পারি। যদি আমাদের লেভেল অফ সিগনিফিকেন্স 5% হয় তাহলে আমাদের অ্যাপ ভ্যালু আমরা নিব 5.32, যেটা আমাদের ক্যালকুলেটেড অ্যাপ রেশিও থেকে বা অ্যাপ ভ্যালু থেকে অনেক কম। যেহেতু আমরা টি ক্ষেত্রে জেনেছি যে আমাদের ক্যালকুলেটেড ভ্যালুর চেয়ে যদি টেবুলেটেড ভ্যালু কম হয় তাহলে আমরা নাল হাইপোথিসিস রিজেক্ট করি। তার মানে ক্যালকুলেটেড ভ্যালু যদি বড় হয় টেবুলেটেড ভ্যালু কম হয় তাহলে আমরা নাল হাইপোথিসিস রিজেক্ট করি। অ্যাপ রেশিওর ক্ষেত্রেও তাই, আমাদের ক্যালকুলেটেড অ্যাপ ভ্যালু যদি টেবুলেটেড অ্যাপ ভ্যালুর চেয়ে বেশি হয় তাহলে আমরা নাল হাইপোথিসিস রিজেক্ট করবো। তাহলে আমাদের ক্যালকুলেটেড অ্যাপ ভ্যালু ছিল 202 পয়েন্ট সামথিং, কিন্তু আমাদের টেবুলেটেড ভ্যালু হলো 5.3, 5% লেভেলের সিগনিফিকেন্সে। তাহলে আমরা নির্দ্বিধায় আমাদের নাল হাইপোথিসিস রিজেক্ট করতে পারি। এছাড়া যদি আমরা প্রবাবিলিটি ভ্যালু অনুযায়ী দেখি তাহলে আপনারা দেখেন এই 8 ডিগ্রিস অফ ফ্রিডম ইন ডিনোমিনেটর এবং 1 ডিগ্রিস অফ ফ্রিডম ইন নিউমিনেটর অনুযায়ী আমাদের ম্যাক্সিমাম অ্যাপ ভ্যালু হলো 11.3, যেখানে আমাদের প্রবাবিলিটির ভ্যালু হলো 1%। তার মানে যদি আমাদের অ্যাপ ভ্যালু 11.3 থেকে আরও বাড়তো তাহলে আমাদের প্রবাবিলিটির ভ্যালু 1%-এর চেয়ে অনেক কম হতো। তার মানে প্রবাবিলিটির ভ্যালু যত কম হবে তত আমরা নাল হাইপোথিসিস রিজেক্ট করার সম্ভাবনা বাড়িয়ে দেই। তাহলে আমাদের প্রবাবিলিটির ভ্যালু যদি 1%-এর অনেক কম হয় তাহলে অবশ্যই আমরা নাল হাইপোথিসিস রিজেক্ট করবো। তাহলে এই এক্সাম্পলের ক্ষেত্রে আমরা নাল হাইপোথিসিস রিজেক্ট করতে পারি। আমরা যদি অ্যাপের সাথে টেবুলেটেডের সাথে ক্যালকুলেটেড কম্পেয়ার করি তবুও রিজেক্ট করতে পারি, অথবা আমরা যদি পি ভ্যালু হিসেবে চিন্তা করি তবুও আমরা নাল হাইপোথিসিসকে রিজেক্ট করতে পারি। সাধারণত মনে রাখতে হবে আমরা অ্যাপ ভ্যালুটা সাধারণত ব্যবহার করি মাল্টিপল রিগ্রেশনের ক্ষেত্রে, যদিও এখানে আমরা ট্রু ভেরিয়েবল রিগ্রেশনের ক্ষেত্রে আমরা দেখিয়েছি। তাহলে যদি আমরা ডিগ্রিস অফ ফ্রিডম নিউমিনেটর 1 এবং ডিনোমিনেটর 8 চিন্তা করি এবং আমরা যদি আমাদের টি এফ ভ্যালু 202 চিন্তা করি, আমাদের প্রবাবিলিটি 1%-এর চেয়ে অনেক কম হয়ে যাবে। তার মানে আমাদের নাল হাইপোথিসিস রিজেক্ট হচ্ছে। এখানে আমরা আমাদের একটা ইলাস্ট্রেটিভ এক্সাম্পল, যেটা চ্যাপ্টার 3 থেকে আমরা ধাপে ধাপে করে আসছি। আমরা ওইখানে বেটা হেড 1 এর মান বের করছিলাম, যেটা 24.45। আমরা ম্যানুয়ালি ক্যালকুলেট করেছিলাম, একটা বিশাল আমরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করেছিলাম। তারপরে বেটা হেড 2 এর মান বের করেছিলাম 0.509। তারপরে স্ট্যান্ডার্ড এরর অফ বেটা হেড 1 এর মানও বের করেছিলাম 6.41। স্ট্যান্ডার্ড এরর অফ বেটা হেড 2 এর মান বের করেছিলাম 0.03। এগুলো দেখেন নিচে নিচে দেওয়া আছে। বেটা হেড 1 এর স্ট্যান্ডার্ড এরর হলো 6.4 আর বেটা হেড 2 এর স্ট্যান্ডার্ড এরর হলো 0.035। তারপরে টি ভ্যালু দেওয়া আছে, বেটা হেড 1 এর টি ভ্যালু আছে 3.81248 আর বেটা হেড 2 এর টি ভ্যালু দেওয়া আছে 14.2605। এখানে টি ভ্যালু বের করার নিয়ম তো আমরা জানি, বেটা হেড 1 মাইনাস বেটা 1 ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড এরর অফ বেটা হেড 1 হলো বেটা হেড 1 এর টি ভ্যালু আমাদেরকে দিবে। এখানে আপনারা সিম্পলি দেখবেন বেটা হেড 1 হলো 24.45, এটাকে আমরা স্ট্যান্ডার্ড এরর অফ বেটা হেড 1 6.41 দিয়ে ভাগ করলে আমাদের টি ভ্যালু চলে আসছে। কারণ হলো আমরা নাল হাইপোথিসিস বেটা 1 সমান 0 ধরছি, আমরা নাল হাইপোথিসিস সমান 0 ধরছি, অন্য কোনো মান আমরা ধরছি না। এই জন্য বেটা 1 এর মান 0 হয়ে যাচ্ছে। সেই জন্য বেটা 1 এর মান না বসে সরাসরি বেটা হেড 1 ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড এরর অফ বেটা হেড 1 ভাগ করলে আমাদের টি ভ্যালুটা দিয়ে দিচ্ছে ফর বেটা হেড 1, যেটা হলো 3.8128। আর বেটা হেড 2 এর টি ভ্যালু একইভাবে বের করছি, বেটা হেড 2 ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড এরর অফ বেটা হেড 2। বেটা হেড 2 হলো এখানে 0.509 আর স্ট্যান্ডার্ড এরর অফ বেটা হেড 2 হলো 0.035। বেটা হেড 2 ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড এরর অফ বেটা হেড 2 করলেই আমাদের টি ভ্যালু চলে আসছে। সো আমরা টি ভ্যালুগুলোকে যদি আমরা এখন টি টেবিলে যাই 8 ডিগ্রিস অফ ফ্রিডমে, আমরা যদি দেখি যে টি টেবিলে যে আমাদের ক্যালকুলেটেড টি ভ্যালু চেয়ে আমাদের টেবুলেটেড টি ভ্যালু কম, তাহলে আমরা নাল হাইপোথিসিস রিজেক্ট করব। আচ্ছা, এখানে দেখেন আর স্কোয়ার দেওয়া আছে, যেটা আমাদের প্রথমে আলোচনা করতে হবে মডেলের ফিটনেস সম্পর্কে। আর স্কোয়ার যত বেশি হবে অর্থাৎ 50%-এর বেশি হলে আমরা মডেলকে ফিট বলছি। তাহলে এখানে দেখেন আর স্কোয়ারের মান হলো 96%, তার মানে 0.96, তার মানে আমাদের মডেলটা 96%-এ ফিট। আমাদের এখানে অ্যাপ ভ্যালু হলো 202.87। এই অ্যাপ ভ্যালুতে আমাদের প্রবাবিলিটি দেখেন অনেক কম। পি ভ্যালু ফর বেটা হেড 1 হলো 0.025, যেটা 1%-এর অনেক কম। আর বেটা হেড 2-র পি ভ্যালু হলো 0.000 সামথিং, এটা 1%-এর অনেক অনেক কম। তার মানে আমরা এখন শুধুমাত্র কোনো টেবিলে যাওয়া ছাড়াই, কোনো টি ভ্যালু অ্যাপ ভ্যালু কম্পেয়ার করা ছাড়াই আমরা শুধু পি ভ্যালু দেখেই বলতে পারি, যেহেতু পি ভ্যালুগুলো আমাদের 1%-এর চেয়ে অনেক কম, তাহলে আমরা বলতে পারি যে আমাদের নাল হাইপোথিসিস রিজেক্ট হবে।
তাহলে আমরা এখন আমাদের যেহেতু মডেলটা ফিট, আমাদের নাল হাইপোথিসিসগুলো রিজেক্টেড হয়েছে, তার মানে আমাদের টেস্টগুলো সিগনিফিক্যান্স শো করছে, সেই ক্ষেত্রে আমরা আমাদের মডেলটাকে এখন এক্সপ্লেন করতে পারি। তাহলে আমরা মডেল কীভাবে এক্সপ্লেন করব? প্রথমে আমরা মডেলে দেখেন আমরা বেটা হেড 1 এর মান ধরছি 24.4545, আর বেটা হেড 2 এর মান হলো 0.5091 x1। তাহলে আমাদের এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো x আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো y। তাহলে আমি যদি বলি যে আমার 1 ইউনিট x এর পরিবর্তন হলে আমার y এর পরিবর্তন হবে 0.509। তাহলে এখানে আমরা এভাবে বলছি যে 1 ইউনিট যদি আমাদের x পরিবর্তন হয় তাহলে আমাদের y পরিবর্তন হবে 0.509। এখানে দুজনের রিলেশনশিপ পজিটিভ, দেখেন মাঝখানে প্লাস সাইন আছে বেটা 2 এর আগে, অর্থাৎ 0.509 এর আগে প্লাস চিহ্ন আছে, তার মানে আমাদের এক্স আর ওয়াই এর রিলেশনশিপটা হলো পজিটিভ। তার মানে আমি যদি আরও সুন্দর করে বলি যে এক্স 1 ইউনিট বাড়ালে আমার ওয়াই বাড়বে 0.509 ইউনিট, এক্স যদি 2 ইউনিট বাড়ে তাহলে ওয়াই বাড়বে 0.05 গুণ 2, তার মানে ডাবল। এভাবে আমরা যদি এক্স 10 ইউনিট বাড়াই তাহলে ওয়াই বাড়বে 5 ইউনিট, 0.05 ইন্টু 10, তার মানে হলো 5 ইউনিট বা তার বেশি। আর এখানে দেখেন আমাদের বেটা হেড 1 এর মান দেওয়া আছে 24.45, তার মানে হলো যদি আমরা আমাদের এক্স এর ভ্যালু 0 পাই, অর্থাৎ এক্স এর কোনো মান না থাকে, অর্থাৎ আমি এক্স মান কোনো ভ্যালু শো করছে না, এক্স সমান সমান 0, তখন আমার ওয়াই সমান সমান থাকবে 24.4545। তার মানে এটা আমাদের রিপ্রেজেন্ট করছে, এটা হলো একটা কনস্ট্যান্ট অর ইন্টারসেপ্ট টার্ম। সো এইভাবে আমরা মডেলকে অ্যানালাইজ করবো। প্রথমে আমরা দেখবো মডেলটা ফিট কিনা, যেটা আর স্কোয়ার দিয়ে দেখবো। যদি আর স্কোয়ার 50%-এর বেশি হয় তাহলে আমরা বলবো মডেলটা স্ট্রংলি ফিট। তারপরে এখানে যেহেতু আর স্কোয়ার 96%, তার মানে আমাদের মডেলটা স্ট্রংলি ফিট। তারপরে আমরা দেখবো আমাদের টি ভ্যালু, পি ভ্যালুগুলো, টি ভ্যালু, এফ ভ্যালু দিয়ে আমরা টেবিল দিয়ে কম্পেয়ার করতে পারি যে আমাদের টেস্ট অফ সিগনিফিক্যান্স আছে কিনা, মানে আমাদের মডেলের নাল হাইপোথিসিস রিজেক্ট হয়েছে কিনা, কারণ আমাদের প্রাইম অবজেক্টিভ টু রিজেক্ট ফলস নাল হাইপোথিসিস। এইভাবে যদি আমরা টি ভ্যালু, এফ ভ্যালু দিয়ে সরাসরি টেবিলে না দিয়ে দেখতে চাই তাহলে আমরা সরাসরি পি ভ্যালু দিয়ে দেখতে পারবো। পি ভ্যালু যদি 1%-এর কম হয় অথবা ম্যাক্সিমাম 10%-এর কম হয় তখনই আমরা বলি আমাদের নাল হাইপোথিসিস রিজেক্ট হবে। সো রিজেক্ট হলে তখনই আমরা আমাদের মডেলটাকে এস্টিমেট করব যে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কতটুকু চেঞ্জের কারণে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কতটুকু চেঞ্জ হবে। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের চেঞ্জের কারণে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের চেঞ্জ হবে, এটা ডিপেন্ড করবে বেটা হেড 2 এর মানের উপরে। তার মানে এখানে এক্স আই এর সাথে বেটা হেড 2 এর মান হলো 0.509, তার মানে 1 ইউনিট এক্স এর ভ্যালু যদি বাড়ে তাহলে ওয়াই এর ভ্যালু বাড়বে 0.509। সো আজকে আমাদের লেকচার এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা নর্মালিটি দেখব এবং একটা স্ট্যাটিস্টিক্যাল ওয়েতে আমরা কিভাবে রিগ্রেশন অ্যানালাইসিস করি আমরা সফটওয়্যারে দেখব, দেখে ওইখান থেকে আমরা রেজাল্ট অ্যানালাইসিস করার চেষ্টা করব। থ্যাংক ইউ ফ্রম টুডেস লেকচার। কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাকে জানাবেন।